আজকে আমরা চ্যাপ্টার 2 থেকে শুরু করব। সো চ্যাপ্টার 1 নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম, শোনা যাচ্ছে ম্যাম। ওটা ম্যাম একটু ডিটেইলসে পড়তে হবে, লাস্ট ক্লাসটা আমি ওভাবে পড়তে পারিনি। তো কেউ একজন একটু ভলান্টারিলি বলো, what are the functions of management? What are the functions of management? ইভা রয় বলতে পারো? Yes, ma'am. বলো। ম্যাম বুঝতে পারিনি। What are the functions of management? Sorry, ma'am. Anyone? Ma'am, planning, organizing, directing, আরো কয়েকটা ছিল। Planning, organizing, leading and control. Thank you very Planning, much. ma'am, organizing, controlling, leading, ma'am. Thank you very much. Planning, organizing, leading, controlling. Leading, control. These are the functions of management. Function of management. What do we understand by the organizing? মানে ম্যাম এখানে মানে একটা গ্রুপের ক্ষেত্রে মানে কি রকম তারা অ্যাক্টিভিটিটা করতেছে, তাদের রিসোর্সটা কি রকম অ্যাপ্লাই করতেছে, Thank you মানে very কিভাবে much. সাজাচ্ছে। গ্রুপ ওয়ার্কের যে আউটপুটটা তোমাদের অ্যাটেন্ডেন্সটা প্রিন্ট আউট নিয়ে আসছিলাম, খুঁজে পাচ্ছি, ভাবলাম অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। জি ম্যাম। So what is controlling? ম্যাম যেসব একটা মানে গ্রুপের অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি চলতেছে ম্যাম, যেগুলো অ্যাক্টিভিটিস চলতেছে সেগুলোকে ম্যাম মনিটরিং করা বা ঠিক করা। এটা অ্যাকচুয়ালি লিডার দ্বারাই হয়ে থাকে বেশিরভাগ সময়, যে আমরা যে যাকে যে কাজগুলো ভাগ করে দেওয়া হয়েছে আমাদের গ্রুপের মধ্যে, তারা কি সেই কাজগুলো করতেছে কিনা ঠিক মতো এগুলো মনিটরিং করা, যে যে সেট অফ রুলস দেওয়া হয়েছে সেট অফ রুলস ফলো করতেছে কিনা, এই সব কিছু কে মনিটরিং করা এবং কি দেখাশোনা করাটা অ্যাকচুয়ালি স্যার কন্ট্রোলিং। ওকে, কম্পেয়ারিং অ্যাকচুয়াল পারফরম্যান্স উইথ দ্য স্ট্যান্ডার্ড। আমরা যে স্ট্যান্ডার্ডটা সেট করে রেখেছি সেটার অনুযায়ী আমাদের অ্যাকচুয়াল কতটুকু পারফর্ম করলাম। কম্পেয়ারিং অ্যাকচুয়াল পারফরম্যান্স উইথ দ্য স্ট্যান্ডার্ড, দিস ইজ অল অ্যাবাউট দ্য কন্ট্রোলিং। স্ট্যান্ডার্ড মিন্স হোয়াট ওয়াজ দ্য প্ল্যান, যে প্ল্যানটা আমরা সেট করে রেখেছিলাম, যে অবজেক্টিভটা আমরা সেট করে রেখেছিলাম
যে আমাদের যে সেট অফ রুলস যেগুলো আমরা প্ল্যান করে রাখছিলাম, পূর্বে যে প্ল্যান করে রাখছিলাম, এটা আমাদের কতটা এক্সিকিউট হলো, এই হচ্ছে আমাদের কন্ট্রোল। আর লিডিংটাকে আমরা ডিফাইন করি ইনফ্লুয়েন্স দ্য পিপল। লিডিং মানে হচ্ছে ইনফ্লুয়েন্স দ্য পিপল। সো দিস আর দ্য বেসিক অ্যাক্টিভিটিস আন্ডার দ্য ম্যানেজমেন্ট। দেন হোয়াট আর দ্য রোলস অফ দ্য ম্যানেজার্স? ম্যানেজাররা কয়টা রোল প্লে করে থাকে কিরকম? অ্যাকর্ডিং টু মিনসপার্ক দেয়ার আর 3 ক্যাটাগরিজ অফ দ্য রোল দ্যাট এ ম্যানেজার প্লে। রোলগুলো কি কি? ম্যাম হচ্ছে ইন্টারপার্সোনাল, ইনফরমেশনাল এন্ড ডিসিশনাল। থ্যাংক ইউ ভেরি মাচ। সো ইন্টারপার্সোনাল রোল আমাদের সাধারণত কোশ্চেন গুলো তো এমসিকিউ টাইপ যদি কোশ্চেন হয় ক্লাস টেস্টের ক্ষেত্রে আমরা এরকম বলি যে ফিগার হেড রোল, দিস ইজ ইন্টারপার্সোনাল, ইনফরমেশনাল অর ডিসিশনাল রোল। ইন্টারপার্সোনাল রুলস। ইন্টারপার্সোনাল রোল। মেকিং ইনোভেটিভ ডিসিশনস, এটা কি ধরনের রোল? সরি ম্যাম। মেকিং ইনোভেটিভ ডিসিশনস, মেকিং আ নিউ প্ল্যান, নিউ ইনিশিয়েটিভস, নতুন একটা উদ্যোগ নেওয়া, এটাকে কি ধরনের রোলের আন্ডারে ফেলবো? মেকিং ইনোভেশন, ডিসিশনাল। ডিসিশনাল রোল এটা, ঠিক আছে। ইনফরমেশনাল রোলটা হচ্ছে স্ক্যাটারিং দ্য ইনফরমেশন। ইনফরমেশনাল রোল মানে হচ্ছে ডিসেমিনেট করা, ইনফরমেশন কালেক্ট করা এবং ইনফরমেশন গুলোকে সব ডিপার্টমেন্টে যাদের যাদের জানানো দরকার সবাইকে জানিয়ে দেওয়া, ডিসেমিনেট করা, এটা হচ্ছে ইনফরমেশনাল রোল। আর ডিসিশনাল রোল হচ্ছে নেগোসিয়েশন অথবা কনফ্লিক্ট রেজলিউশন অথবা রিসোর্স অ্যালোকেশন, কোন ডিপার্টমেন্টে কত টাকা দিতে হবে, কত টাকা বাজেট, রিসোর্স অ্যালোকেশন, this is the decisional role. আরেকটা কনসেপ্ট আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছি, সেটা হচ্ছে স্কিলস অফ ম্যানেজার্স। নাহিম, স্কিলস গুলো মনে আছে? হোয়াট আর দ্য স্কিলস, ডিফারেন্ট স্কিলস? নাহিম আহমেদ। ম্যাম জি ম্যাম, ম্যানেজার স্কিল ম্যাম। ম্যাম ম্যানেজার ম্যাম কনসেপচুয়াল থাকতে হবে, টেকনিক্যাল, কনসেপচুয়াল, ডিসিশন মেকিং থাকতে হবে, টাইম ম্যানেজমেন্ট করতে হবে তাকে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কমিউনিকেশন। সো দিস আর দ্য স্কিলস অফ এ ম্যানেজার্স, এটা আমরা পড়েছি। কনসেপচুয়াল স্কিল, এটা কোন লেভেলে বেশি দরকার? আরিফুল ইয়াশ, conceptual skill in what levels this is highly requirement? লেভেল, কোন লেভেলে এই স্কিলটা বেশি থাকতে হয়? কনসেপচুয়াল স্কিলটা বলতে পারো? প্ল্যানিং এর লেভেল অফ ম্যানেজমেন্ট, তাহলে আমাদেরকে জানতে হবে হোয়াট আর দ্য লেভেলস অফ ম্যানেজমেন্ট, তাই না? জি ম্যাম। What are the levels of management? Arafat, can you? What are the different levels of management? Arafat Hossein. কে বলতে পারো? জাহিদুল ইসলাম। ম্যাম তিনটে লেভেল তো আছে। হ্যাঁ বলো, সেটা কি কি? তিনটে লেভেল তো ম্যাম, অ্যাডমিনিস্ট্রেটিভ আর একটা হলো ম্যানেজারিয়াল লেভেল, যেটাকে আমরা টপ লেভেল বলি, আর একটা হলো মিডল লেভেল যেখানে এক্সিকিউটিভ মিডল লেভেল, আর আরেকটা লেভেলটা আমরা যেটা বলি যে সুপারভাইজিং বা অপারেটিভ যে লেভেল, যেটা লোয়ার লেভেল যেটা। হ্যাঁ এই তো হয়ে গেল, থ্যাংক ইউ ভেরি মাচ। Top level, middle level and first line. There are 3 levels of management. Top level, mid level and first line. So conceptual skill টা কোন লেভেলের বেশি দরকার? Conceptual skill টা top level হবে। Conceptual skill মানে কি? Conceptual skill refers to think abstract. কোন একটা ডিসিশন নেওয়ার জন্য ম্যানেজারের যে মেন্টাল একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ম্যাম ম্যানেজমেন্ট লেভেল যে আমি কিছু জায়গায় দেখলাম যে হচ্ছে 4টা লেভেল দেওয়া, এখানে বলা হচ্ছে 3টার কথা, তো ম্যাম অ্যাকচুয়ালি ধরে নেব কোনটা, 3টা নাকি 4টা? একটা নতুন পয়েন্ট পেজ। দুইটাই সত্যি। দুইটাই সত্যি কিভাবে?
সেটা আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে গেলে মানে সাধারণত কথাবার্তাগুলো বলি আর কি। কর্পোরেট লেভেল, বিজনেস লেভেল, ফাংশনাল লেভেল এন্ড অপারেটিং লেভেল, এভাবে 4টা লেভেল বলা হয়। তুমি কি সেটা দেখছো? জি ম্যাম, ওইটাও দেখছিলাম। আর তার পাশাপাশি 3 ডিফারেন্ট লেভেল জিনিসটা নিয়ে যখন একটু খোঁজাখুঁজি করলাম তখন দেখলাম যে মানে নতুন একটা পয়েন্ট পেলাম, সেটা হচ্ছে টিম লিডার্স। যে টপ, মিডিয়াল, ফার্স্ট লাইনের পাশাপাশি নতুন আর একটা অপশন হচ্ছে টিম লিডার্স। তো এটা কি কোনো লেভেলের মধ্যে না, পড়ে ওটা কিনা? কোনো লেভেলের মধ্যে পড়ে না। সারা ওয়ার্ল্ড ওয়াইড আমরা ম্যানেজমেন্টের যে কোনো বইতে তুমি দেখবা যে there are 3 levels of management: টপ লেভেল, মিডল লেভেল এন্ড ফার্স্ট লাইন, অথবা লোয়ার লেভেল। ফার্স্ট লাইন কে কেউ লোয়ার লেভেল বলছে, কেউ বটম লাইন ম্যানেজমেন্ট বলে, কেউ ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট বলে। তো তোমরা অ্যাজ এ স্টুডেন্ট তোমরা এই 3টা লেভেলই মাথায় রাখবা: টপ লেভেল, মিডল লেভেল এন্ড ফার্স্ট লাইন। আর যখন আমরা সাধারণত স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট একটা কোর্স আছে আমাদের, ওইখানে যখন আমরা পড়ি তখন আমরা দেখি যে ইফ দ্য অর্গানাইজেশন ইজ হাইলি ডাইভার্সিফাইড, যে সমস্ত অর্গানাইজেশনের একের অধিক বিজনেস আছে, they maintain more than one businesses, they are called diversified organization, and in the sense of the diversified company they maintain 4 levels in making their strategy. 4টা লেভেলে সেখানে তাদের স্ট্র্যাটেজি তৈরি হয়। তাদের হচ্ছে কর্পোরেট বডি থাকে একটা, যেমন if we consider the Square group of industries, so one of the CEO who handle all types of businesses like Square's maintain pharmaceutical business, they have the food and beverage industry, so they maintain more than one businesses. Boshundhara group of industries, they have real estate, they have food and beverage, they have cosmetics and toiletries industry, they have paper and milks industry. So there is one level which we call corporate level. Corporate level এর CEO রা সবগুলো ইন্ডাস্ট্রি নিয়ে চিন্তা ভাবনা করে, they develop the strategy for all the businesses. And then business level units, business level like pharmacy, real estate industry জন্য একজন জেনারেল ম্যানেজার থাকে who can decide for each single business. ওইখানে একটা লেভেল, মানে কর্পোরেট লেভেল আর বিজনেস লেভেল দুটো আলাদা হয়ে যায়। দেন ফাংশনাল লেভেল, একটা বিজনেস ইউনিটকে হ্যান্ডেল করার জন্য এইচআর ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, প্রোডাকশন ডিপার্টমেন্ট, সো এই যে ডিপার্টমেন্টাল এরিয়াস গুলো এগুলোকে বলা হয় ফাংশনাল লেভেল, ফাংশনাল এরিয়াস। সেখানকার প্রত্যেকটা জায়গায় এইচআর ম্যানেজার থাকে, একটা প্রোডাকশন ম্যানেজার থাকে, একটা এরকম। তারপরে হচ্ছে অপারেটিং লেভেল, অপারেটিং লেভেলে থাকে কোঅর্ডিনেটর, সুপারভাইজার। তো ওই সেন্স থেকে 4টা লেভেল দেখানো হয়: কর্পোরেট লেভেল, বিজনেস লেভেল, ফাংশনাল লেভেল এন্ড অপারেটিং লেভেল। এবং এই প্রত্যেকটা লেভেলে আলাদা আলাদা করে স্ট্র্যাটেজি তৈরি হয়। এটা সাধারণত আমরা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের কনসেপ্ট থেকে যখন এই জিনিসগুলো বের করা হয়। আবার যদি কোন একটা অর্গানাইজেশন যদি একটা সিঙ্গেল বিজনেস অর্গানাইজেশন হয়, দে মেইনটেইন অনলি ওয়ান বিজনেস, সেক্ষেত্রে আবার কর্পোরেট লেভেল আর বিজনেস লেভেল মার্জড হয়ে যায়। সেখানে দুটো আলাদা লেভেল থাকে না, কারণ একজনই সেখানে প্রধান, ভাইস প্রেসিডেন্ট একজন বা সিইও একজন, এরকম। তো সেক্ষেত্রে আবার 3টা লেভেলে স্ট্র্যাটেজি তৈরি হয়। সেক্ষেত্রে কর্পোরেট লেভেল, বিজনেস লেভেল মার্জড ইনটু ওয়ান। এই হচ্ছে কনসেপ্ট। এটা আমরা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের কনসেপ্ট থেকে পড়াই। কিন্তু ম্যানেজমেন্টের যে এমনি নরমাল যে লেভেলস অফ ম্যানেজমেন্ট সেটা 3টা: টপ লেভেল, মিডল লেভেল এন্ড লোয়ার লেভেল। টপ লেভেল ম্যানেজমেন্ট দে কনসেন্ট্রেট অন মেকিং দ্য ডিসিশনস ফর দ্য স্ট্র্যাটেজিক গোলস ফর ওভারঅল অর্গানাইজেশনস। এভাবে চিন্তা করি যে তাদের উপরে সুপেরিয়র পজিশনে থাকে টপ লেভেল ম্যানেজমেন্টস। প্রায়োর রেসপন্সিবিলিটিস টু মুভস টু অ্যাচিভ ডাইভার্সিফিকেশন, রিসোর্স অ্যালোকেশন, মেকিং ইনভেস্টমেন্ট প্রায়োরিটিস, কোন বিজনেস শুরু করবে, কোন বিজনেস উইথড্র করবে, and moves to achieve diversification, investment resource allocation, or making investment priorities. These type of jobs may be done by the top level management. আমরা যখন কথা বলি যে হোয়াট আর দ্য রেসপন্সিবিলিটিস অফ ইচ লেভেল, প্রত্যেকটা লেভেলের রেসপন্সিবিলিটি গুলো কেমন হয়, কাজের ধরনগুলো কেমন হয়, হোয়াট আর দ্য টাস্ক অফ দ্য টপ লেভেল, হোয়াটস দ্য রেসপন্সিবল এরিয়াস অফ দ্য মিড লেভেল এন্ড লোয়ার লেভেল। Mid level এর কাজ হচ্ছে to make the core competencies, developing the core competencies. What are the core competencies of the so this is the mid level management. Mid level management major responsibility is to develop the strategies for developing core competencies like technological area or wholesaling area or marketing area. মিড লেভেলের ম্যানেজাররা চিন্তা করে যে কোন লেভেলে তারা কি ধরনের কোর কম্পিটেন্সি ডেভেলপ করবে।
অর্গানাইজেশনের জন্য। ইট ক্যান বি টেকনোলজিক্যাল emphasis, তারা চিন্তা করতে পারে যে they will hire the sophisticated technology for achieving the technological, for achieving the high quality, or they can have the efficiency level to improve the, to get themselves in the low cost leadership. তারা সারা ওয়ার্ল্ডে লো কস্ট লিডার অ্যাচিভ করতে চায়, লিডারশিপ স্ট্র্যাটেজি। তো যে কোনো ধরনের স্ট্র্যাটেজিক মুভমেন্টসটা মিড লেভেল ম্যানেজমেন্ট ডিসাইড করে থাকে, আর লোয়ার লেভেলের কাজ হচ্ছে টপ লেভেল মিড লেভেলের যে ডিসিশন গুলো সেগুলোকে এক্সিকিউট করা। এই হচ্ছে টাস্ক অফ ডিফারেন্ট লেভেলস। আই হোপ দিস ইজ ক্লিয়ার। কনসেপচুয়াল স্কিল যখন আমরা বলি, অনেকগুলো স্কিলের মধ্যে আমরা কনসেপচুয়াল, ইন্টারপার্সোনাল, ইনফরমেশন, টেকনিক্যাল স্কিল, কনসেপচুয়াল স্কিল এন্ড ইন্টারপার্সোনাল স্কিল, এগুলোকে আমরা হাইলাইট করি। আরো কিছু স্কিল আছে লাইক প্রবলেম ডায়াগনস্টিক অর টাইম ম্যানেজমেন্ট স্কিল, কমিউনিকেশন স্কিল। এরকম যখন আমরা বলি যে হোয়াট টাইপ অফ স্কিল রিকোয়ার্ড অ্যাট হোয়াট লেভেলস, কোন লেভেলে কোন স্কিলটা বেশি দরকার, এটা একটা কমন কোশ্চেন আর কি ফার্স্ট চ্যাপ্টার থেকে। আমরা এইভাবে সাজাই যে টেকনিক্যাল স্কিলস, দিস ইজ দ্য টপ প্রায়োরিটি ফর দ্য লোয়ার লেভেল ম্যানেজমেন্ট, ইন্টারপার্সোনাল স্কিলস ইজ দ্য middle level management priority, and top level management must contain conceptual skill because they are making strategic decisions. এই হচ্ছে কথাবার্তা। তারপর ফার্স্ট চ্যাপ্টার থেকে আমরা আরেকটু যদি রিভিউ করি, সেটা হচ্ছে আমাদের is management science or arts. একটা কমন আনসার হচ্ছে this is the blend of science and arts, this is the concept of science and arts, because managers make the decision based on mathematical approach. ম্যানেজার অনেক সময় ডিসিশন নেওয়ার সময় ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ, সায়েন্টিফিক মেথড গুলো ইউজ করে। দ্যাটস ওয়াই ম্যানেজমেন্ট ইজ সায়েন্স, বিকজ ম্যানেজার্স আর মেকিং ডিসিশন বেসড অন কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ, rational approach. But sometimes managers make the decision based on emotions, based on personal feelings, insights, past experience. That's why management is also an art. But while we are talking about the management, this is not the absolute science. This is not the pure science. This is the relative science. Absolute কিছু না। যেমন আমরা কখনো বলি না যে 1 + 1 = 2। ম্যানেজমেন্ট বেশিরভাগই বলতে চায় যে 1 + 1 = 3। বোঝাই যাচ্ছে যে এটা অ্যাবসলিউট কিছু না, রিলেটিভ। 1 + 1 = 3। সায়েন্সের, পিওর সায়েন্সে কখনো বলবে? নো। পিওর সায়েন্স বলবে যে 1 + 1 = 2, এর বাইরে কোনো কথা নাই। কিন্তু ম্যানেজমেন্ট হচ্ছে বলছে যে 1 + 1 = 3, যেটাকে বলছে ওরা সাইনার্জি ইফেক্ট। তারা একটু বেশি বেশি চিন্তা করে আর তো আর্টিকুলেট হইতে কথাবার্তা বলে, এইজন্য এটা আমরা যদি কম্পিউটারের ভাষায় বলি তাহলে 1 + 1 = 10। আচ্ছা, সো देयर আর সো মেনি ল্যাঙ্গুয়েজ, তাও সেখানে একটা লজিক থাকে, তাই না? সায়েন্স, জি ম্যাম, অনেক লজিক। হ্যাঁ, সেখানে একটা পিওর সায়েন্সের ব্যাপার স্যাপারগুলো একটু ডিফারেন্ট। ম্যানেজমেন্টটাকে আমরা সায়েন্স বললেও এটা পিওর সায়েন্স না, এটা একটু রিলেটিভ সায়েন্স। there are so many relative issues considered here. আচ্ছা, সো আজকে আমরা যে চ্যাপ্টার 2টা শুরু করতে যাচ্ছি, চ্যাপ্টার 2 হচ্ছে based on the different schools of management thoughts, different approaches of management. There are so many schools. Schools মানে হচ্ছে পার্সপেক্টিভ। বিভিন্ন সময়ে ম্যানেজমেন্টের যে বিভিন্ন পার্সপেক্টিভ গুলো স্কলাররা ড্র করেছে। হিস্ট্রি হচ্ছে এরকম, from the Adam Smith, he developed in his Nations, Wealth of Nations, in his book Wealth of Nations, 1776 maybe, and he developed the concept of division of labor. ডিভিশন অফ লেবার, শ্রম বিভাজন শব্দটার সাথে আমরা মোটামুটি অনেকেই পরিচিত। তারপরে ওয়ার্ল্ড ওয়ার 1 এর পরে, বিশ্বযুদ্ধের পরে যেটা হয়, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়। আফটার দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন দেয়ার আর সো মেনি অ্যাপ্রোচেস emerged in the field of management. Management খুব পুরনো কোনো কোর্স না, কোনো সাবজেক্ট না। It is the study of the knowledge which is developed in the 19th century. The physics, chemistry এর মতো অনেক পুরনো কোনো সাবজেক্ট, নতুন একটা কনসেপ্ট হিসেবে আর অন্যান্য সাবজেক্টের হিসেবে। And there are so many approaches or schools of management thoughts বলি আমরা অনেক সময়। এই কোশ্চেনটাকে আমরা বলি যে what are the schools of management thoughts? আনসারটা হচ্ছে classical, quantitative, behavioral, contingency. These are the schools of management thoughts. Classical approach, under the classical approach there are two perspectives.
One is developed by the Frederick Winslow Taylor, another one is developed by the Henry Fayol. So there is a chart for you to understand the different schools of management or different approaches to management. Management is বিভিন্ন perspective. Under the classical approach, scientific management and general administrative management, two perspective. Classical approach under two perspective. Scientific management developed by Frederick Winslow Taylor, Mary Parker Follett and Gilbert and Lillian Gilbert. They developed the idea, they have some contribution to the concept of scientific management. There are 4 principles under the scientific management. Chatta নীতিমালা নির্ধারণ করে, and they try to focus on the improvement of the individual employees performance. কিভাবে একজন ইন্ডিভিজুয়াল এমপ্লয়িকে প্রোডাক্টিভ করা যায়, তাদের এফিশিয়েন্ট করা যায়, এটা নিয়ে তাদের গবেষণা ছিল। তাদের ফোকাসটা ছিল how to improve the individual employees performance. And then general administrative approaches emerged by the Henry Fayol, and he developed 14 principles. সে 14টা প্রিন্সিপাল ডেভেলপ করেছে এবং he focused on the individual performance and organization's performance. কিভাবে অর্গানাইজেশন গুলোকে রান করাতে হবে এবং কিভাবে ইন্ডিভিজুয়াল এমপ্লয়ির পারফরম্যান্স বাড়াতে হবে, এই দুটোর উপরেই ফোকাস করে he developed 14 principles based on the employees performance and organization's performance. And after that, quantitative approach emerged, the school of quantitative techniques. এই পার্সপেক্টিভটা আসে এবং এটা আসে হচ্ছে অ্যাকচুয়ালি মিলিটারি পার্সপেক্টিভ থেকে, হাউ টু অ্যারেঞ্জ দ্য আর্মি, কিভাবে আর্মিদেরকে অ্যারেঞ্জ করা যায়, ম্যাথমেটিক্যালি কিভাবে অ্যাপ্রোচ করা যায় তাদের অ্যালাইনমেন্ট গুলো। সো কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ মেইনলি contributed to the area of operations management and operations research management science. We got these subjects after this evaluation. Quantitative approach এর আন্ডারে যে কোর্সগুলো আমরা সাধারণত পড়াই সেটারই একটা হচ্ছে যে অপারেশনস ম্যানেজমেন্ট। এখানে কিছুটা ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ, লজিক্যাল অ্যাপ্রোচ দেখানো হয় টু মেক দ্য স্ট্র্যাটেজিক ডিসিশনস। there is a requirement for maths. Then behavioral approach emerged in the field of management, and this is the series of resources conducted by Dalton Mayo and his associates. He was the scholar of Oxford, and he contributed the Hawthorne studies. After the Hawthorne studies, we got the subject organizational behavior. Management এর আমরা একটা কোর্স পাই বা ম্যানেজারদেরকে ভালো ম্যানেজার হতে হলে অর্গানাইজেশন বিহেভিয়ার জানতে হয়। অর্গানাইজেশন বিহেভিয়ার, this is the study of the knowledge in which we have the idea how to motivate, how to lead the employees. আমরা যে লিডিং, মোটিভেটিং এই শব্দগুলো এখন বলি ম্যানেজমেন্টের, এই কথাগুলো বেসিক্যালি these are the concepts of psychology, anthropology, philosophy, perception, values, cultures, motivation, leadership, group work, এই কনসেপ্ট গুলো সেই সাবজেক্ট গুলো থেকে আসছে, philosophy, psychology এগুলো থেকে আসছে। যে managers must understand the values, cultures of the employees to motivate them, to lead them, and each and every individual is different from others. That's why they should be treated differently. This is the concept of organizational behavior. Organizational behavior subject আমরা এই জিনিসগুলো পড়াই, যে এটার কিছুটা ম্যানেজমেন্টে আমরা পড়বো, যেমন লিডারশিপ, মোটিভেশন, এখানে থিওরিগুলো বেসিক্যালি সবই psychology. The managers need to understand the perception or philosophy or psychology of the individual employees to motivate them. There is a contingency approaches to motivate the individual employees. Motivation এরও অনেকগুলো থিওরি আছে, লিডারশিপেরও থিওরি আছে অনেকগুলো। So after the Hawthorne study, Hawthorne হচ্ছে একটা প্ল্যান্ট, একটা কারখানার নাম। ওই কারখানার বিভিন্ন এমপ্লয়ীদের উপরে বিভিন্ন ধরনের রিসার্চ করে, conducted by Dalton Mayo and his associates. And then contemporary approaches. Contemporary মানে হচ্ছে সমসাময়িক। আমরা যেই অ্যাপ্রোচ গুলো ইউজ করি, one is system approach, another one is contingency approach. Contingency approach of management, that means management practice based on situation. A system approach means based on some interdependent activities. While managers make the decision, there is a need to think about the system. Manager অনেক সময় ডিসিশন নেয়, একটা ডিসিশনের সাথে আরো 10টা ডিসিশন তাকে চিন্তা করতে হয়। There are so many interrelated activities. একটার সাথে আরেকটার সম্পর্ক থাকে।
এটাকে আমরা বলি সিস্টেম অ্যাপ্রোচ। সিস্টেম রেফার্স টু ইন্টাররিলেটেড অ্যাক্টিভিটিস। আরেকটা অ্যাপ্রোচ অর্গানাইজেশন ফলো করে থাকে এখন, সেটাকে আমরা বলি কন্টিনজেন্সি অ্যাপ্রোচ। কন্টিনজেন্সি মানে হচ্ছে সিস্টেম ফলো করা হয় না এখানে। এখানে ম্যানেজারের কাছে হঠাৎ করে যে কোনো একটা ডিসিশন মনে হতে পারে যে এই ডিসিশনটা এখন দরকার, সে আর অন্য কিছু চিন্তা করে না। এটা হচ্ছে বেসড অন সিচুয়েশন, কন্টিনজেন্সি অ্যাপ্রোচ বেসড অন সিচুয়েশন। কিছুটা আমাদের কাছে অ্যাপ্রোচ গুলো ক্লিয়ার হলো। এখন আমরা একটু করে জিনিসগুলো দেখি। সায়েন্টিফিক ম্যানেজমেন্টের বাবা হচ্ছে ফ্রেডরিক উইনস্লো টেইলর, দ্য ফাদার অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। যে 1911, দেখো শুরুটাই হয়েছে 1911 থেকে। তার প্রিন্সিপালস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। হি ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার ছিল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিল ভিতরে। হেনরি ফিয়াল ছিল মাইন ইঞ্জিনিয়ার ভিতরে, দেখে নিও একটু। And he developed 4 principles. First one is, are you there? কেউ একজন পড়ো এটা। আমিনুল ইসলাম। জি ম্যাম। ফার্স্টটা পড়ো, একটু রিড আউট করো প্রথমটা। কে পড়বে? আমিনুল ইসলামকে বলেছিলাম, আমি যাকে দেখেছি আর কি। First one is, ma'am, develop a science for each element of an individual's work, which will replace the old rules of thumb method. Second one is রুল অফ থাম scientifically বলতে select. কি বোঝায় আমিনুল? ম্যাম এটা তো ম্যাম কনসেপ্টটা ঠিক ইয়ে হচ্ছে না। আচ্ছা, কেউ বলতে পারবা অর্থটা রুল অফ থাম? নো, রুল অফ থাম মানে হচ্ছে গায়ের জোরে। গায়ের জোরে কিছু করা যাবে না, বলছে যে গায়ের জোরে এই রুলটা পরিবর্তে ডেভেলপ এ সায়েন্স, বৈজ্ঞানিক ভাবে কাজ করতে হবে, বৈজ্ঞানিক ভাবে ইন্ডিভিজুয়ালদের কাজগুলোকে সাজাতে হবে। ওকে, রুল অফ থাম মানে হচ্ছে গায়ের জোরে। মেন্টালি কাজটা ইয়া করতে। মেন্টালি না, আসলে এখানে বোঝাচ্ছে যে 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 কাজে আসলে মানে চারিদিকে যে কাজ করালে ভালো হবে। এখন তো আমরা এটাই দেখি, তাই না? মানে একটা বৈজ্ঞানিক পদ্ধতির উদ্ভাবন করতে হবে, যে গায়ের জোরে মেরে মেরে কাজ করানো যাবে, ধমক ধমক দিয়ে কাজ করানো যাবে। যার যে কাজে প্যাশন আছে তাকে সেই কাজটা দিবে, ঠিক আছে? সায়েন্টিফিক মেথড আর কি। মনে করো একজনকে দিয়ে তুমি একদিনে 10 ঘন্টা কাজ করায় ফেললাম, তাকে করতেই হবে, চাকরি বাঁচাইতে হলে 10 ঘন্টা কাজ করতে হবে। এটা তো আসলে কোনো সায়েন্টিফিক কিছু না। একজন মানুষের ওয়ার্ক ইফোর্ট আসলে কতটা সে দিতে পারে, 10 ঘন্টা কাজ করা তো একটু অসম্ভব ব্যাপার, তাই না? আমরা তো একদিনে 3টা ক্লাস করতে যেই খুব হাঁপিয়ে যাই, সারাক্ষণ চিন্তা করি যে আল্লাহ আমার একদিন 3টা ক্লাস, আমার একদিন 2টা পর্যন্ত ঠিক আছে, 3টা হলেই অনেক কঠিন, তাই না? কিন্তু সেখানে যদি ক্লাসে ম্যাম করতে গেলে অতটা বোরিং লাগে না, কিন্তু ম্যাম এই অনলাইনে সারাক্ষণ কম্পিউটারের সামনে বসে থাকাটাই বোরিং। আসলে মনোযোগ দেওয়াটা আসলে খুবই টাফ। কারণ হাতের কাছে ম্যাম ফোন আছে, আমার হাতে এখনো ফোন, কিন্তু মানে মন চাইতেছে টিপবো না এরকম। Then second one is scientifically select and then train, teach and develop the worker. সেকেন্ডটা হচ্ছে যে সবাইকে সায়েন্টিফিক্যালি সিলেক্ট করতে হবে। এখন তো আমরা তাই দেখি, যেমন সিএসসি থেকে পাস করলে সে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কাজ করবে, তারপরে মার্কেটিং থেকে পাস করলে সে মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করবে, কেউ যদি অ্যাকাউন্টিং থেকে পাস করে তাহলে সে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে জব পাবে। এখন আমরা এই সায়েন্টিফিক সিলেকশনটা মোটামুটি দেখি, তাই না? কিছু কিছু হয়তো মাঝে মাঝে একটু ব্যতিক্রম হয়, সেটা আলাদা কথা। But scientifically select and then train, তাদেরকে ট্রেনিং দিতে হবে। Employees must get some training to orient the organization's culture. There are different cultures in different organizations and there is a need to have some orientation. প্রত্যেকটা এমপ্লয়িকে orientation দিতে হবে। What's the requirement of the organization? Okay? Then heartily cooperate with the workers.
ওয়ার্কারদের সাথে কোঅপারেশন করতে হবে so as to ensure that all work is done in accordance with the principles of the science that has been developed. যেভাবে কাজগুলো কাজের প্রক্রিয়াগুলো যেভাবে ডেভেলপ করা হয়েছে যে প্রিন্সিপালকে মাথায় রেখে, প্রিন্সিপালস মানে হচ্ছে নীতিমালা, সে অনুযায়ী সবাই সবাইকে কোঅপারেট করবে and divide work and responsibility almost equally between management and workers. So management takes overall work for which it is better fitted than the workers. Okay? Manager সব সময় অ্যাসিস্ট করে যাবে ওয়ার্কারদের, দুইজনে মিলে কাজ করবে, তাদের রেসপন্সিবিলিটি গুলো আইডেন্টিফাই করা থাকবে। So these are the basic principles developed by the Frederick Wilson Taylor. I hope there is no ambiguity to understand these concepts. সহজ কথাবার্তা সব। জি ম্যাম। Then general administrative theory. এখানে একটু আমাদের অনেকগুলো ফোর্স আছে, অনেকগুলো এলিমেন্টস মনে রাখতে হয়। He developed 14 principles. Henry Fayol কে যে সাপোর্ট করে সে হচ্ছে ম্যাক্স ওয়েবার। হাইলি বিউরোক্রেটিক, এই বিউরোক্রেটিক জিনিসগুলো এখনকার অর্গানাইজেশনে একটু কম দেখা যায়। এখনকার অর্গানাইজেশন খুবই লেনিয়েন্ট এবং অর্গানিক, বিউরোক্রেসি খুব একটা নাই। আগে যেমন একটা ডিসিশন নিতে হলে সিইওর জন্য বসে থাকতে হয়, বিভিন্ন ধাপে ধাপে ডিসিশন গুলো যায়। এখনকার অর্গানাইজেশন বেশিরভাগই ডিসেন্ট্রালাইজড, সেন্ট্রালাইজেশন কনসেপ্ট থেকে সরে আসতেছে, হাইলি ডিসেন্ট্রালাইজড অর্গানাইজেশন স্ট্রাকচার and duties and responsibilities are not fixed. যেটা হেনরি ফিয়ল বা ম্যাক্স ওয়েবার বলছে যে ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটিজ মাস্ট বি ফিক্সড, কে কোন কাজ করবে সবকিছু ডিফাইন করা থাকবে। এখন ওরকম না, এখন দেখা যায় যে একটু ডিফারেন্ট, বাট স্টিল দিস 14 প্রিন্সিপলস ক্যান বি অ্যাপ্লাইড টু দ্য অর্গানাইজেশন। এখনকার অর্গানাইজেশন যে এই 14টা প্রিন্সিপলের সবগুলোকে রিজেক্ট করেছে তা না, এই নীতিমালাগুলো এখনো কিছু না কিছু মাত্রায় ইউজ হয়, তারা যে নীতিমালাগুলো ডেভেলপ করে দিয়েছে। ফার্স্ট থিং, ইট ইজ হাইলি অ্যাপ্রোচেবল ডিভিশন অফ ওয়ার্ক, এটা আরো ন্যারোলি এখন ডিফাইন করা। The whole process will not be done by one individual. Every piece of the process and the structuring the work effort, breakdown of the structure. এখনকার প্রত্যেকটা অর্গানাইজেশন ব্রেকডাউন করে নেয়, তাই না? ছোট ছোট করে ভাগ করে নেয়। ফর এক্সাম্পল, ইফ ইউ consider a shoe industry, one employees will not prepare the pair of shoes. এক জোড়া জুতা একজন এমপ্লয়ি তৈরি করছে না। Some people may glue the shoes, some people may design the shoes. এক একজন এক একটা কাজ করছে। If you consider the ready-made garments industry, some people they have the responsibility to cut accordingly, and there are some people who are responsible for sewing. কেউ কাটছে কাপড়, কেউ সেলাই করছে, কেউ শার্টটাতে বাটন লাগাচ্ছে। সো দে ডিভাইডেড, দিস ইজ দ্য ডিভিশন অফ ওয়ার্ক। একটা শার্ট প্রিপারেশনের জন্য এক একটা সেগমেন্টে এক একটা হচ্ছে, and by doing so organizations may increase the efficiency level of the employees with the repeated nature of the job. একজন যখন বারবার একটা কাজ করে, ওই কাজের ক্ষেত্রে তার ওয়েস্টেজ রেটটা কমে আসে, ফুলের মাত্রাটা কমে আসে, প্রোডাক্টিভিটিটা বাড়ে, যেটাকে আমরা বলি এফিশিয়েন্সি। Employees will be more efficient and effective enough by the concept of division of work. Then authority. Authority means the right to give order. So management must have the right to give order, to direct others. This is known as authority. Authority গুলো ডিফাইন করা থাকে যে কার কোন ব্যাপারে পলিসি তৈরি করার বা আদেশ দেওয়ার অধিকার আছে। Then discipline. Discipline means employees must obey the rules, regulations of the organizations. প্রত্যেকটা অর্গানাইজেশনের কিছু ইন্ডিভিজুয়াল ডিসিপ্লিন থাকে। ইউনিটি অফ কমান্ড। ইউনিটি অফ কমান্ডের কনসেপ্টটা হচ্ছে one individuals must get the command by the one superior. এটারই একটু ভায়োলেশন দেখা যায় এখনকার অর্গানাইজেশনগুলোতে। এখন দেখা যায় যে আমার ইমিডিয়েট সুপারভাইজার কে, এটা খুব একটা ক্লিয়ারলি ডিফাইন করা থাকে না, এক এক সময় এক একজন। এখনকার অর্গানাইজেশনগুলোর প্র্যাকটিসটা প্যাটার্নটা এরকম। হ্যাঁ, ইমিডিয়েট সুপারভাইজার কে, কার ইমিডিয়েট সুপারভাইজার এরকম ডিফাইন করা থাকে না। সামটাইমস উই সি দ্য টিম অ্যাপ্রোচ অর প্রজেক্ট অ্যাপ্রোচ। প্রজেক্ট গুলো কিভাবে রান করে, লাইক টিম মেম্বার্স ইন দি আন্ডার ওয়ান প্রজেক্ট may be derived from different departments. The people from different departments, like one people who have come from
HR department, and one people is from accounting, and one people is from production department or engineering department, and there is a team. একটা টিমের ভ্যারাইটি স্কিলের একটা কম্বিনেশন থাকে, and they will not report to their immediate supervisor like HR manager or marketing manager or production manager. They will directly report to the general manager. তারা দেখা যায় যে তাদের কাজ শেষে অ্যাসাইনমেন্ট শেষ হলে তাদের জবটা যখন শেষ হয় তারা সরাসরি জেনারেল ম্যানেজারের কাছে রিপোর্ট করে। সো হু ইজ দ্য ইমিডিয়েট সুপারভাইজার? এমনিতে তাদের যার ডিপার্টমেন্টে তাদের ইমিডিয়েট সুপারভাইজার হতে পারে, কিন্তু কাজের প্যাটার্ন গুলো এখন এরকম যে আইডেন্টিফাই থাকে না খুব একটা। সো দেয়ার ইজ নো ইউনিটি অফ কমান্ড। এখনকার অর্গানাইজেশনে এই প্রিন্সিপালের ভায়োলেশনটা থাকে। তারপরেও এই প্রিন্সিপালটা স্টিল আমরা দেখি যে এটা ওয়ার্কেবল। ইউনিটি অফ কমান্ড, ইউনিটি অফ ডিরেকশন, ওয়ান হেড ওয়ান প্ল্যান। ইউনিটি অফ ডিরেকশন মানে হচ্ছে যে কোনো একটা কাজের জন্য একটা প্ল্যান হবে। এটাও আমরা দেখি যে এখন বিভিন্ন অনেকগুলো প্ল্যান থাকে, হঠাৎ করে দেখা যায় যে প্ল্যান চেঞ্জ হয়ে যায়। একটা কাজের 2 দিন পরে দেখা যায় যে ওই প্ল্যানটা চেঞ্জ হয়ে অন্য একটা প্ল্যান। এখন খুবই ডাইনামিক ওয়েতে চেঞ্জ হয়। এখন আমরা বলি যে রিঅ্যাক্টিভ নেচার, রিঅ্যাক্টিভ প্যাটার্ন অফ দ্য স্ট্র্যাটেজি টু রেসপন্ড টু চেঞ্জিং সিচুয়েশন। প্রতিনিয়ত গ্লোবাল ওয়ার্ল্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, লাইক ইকোনমিক কন্ডিশনস or technological breakthrough or taste and preferences of the customers. So in that situations, unity of direction, practice of unity of direction, this will not be applicable in some cases. কিছু কিছু ক্ষেত্রে এটারও ভায়োলেশন থাকে। এগুলো হচ্ছে হাইলি বিউরোক্রেটিক প্যাটার্ন, ইউনিটি অফ কমান্ড, ইউনিটি অফ ডিরেকশন। নাম্বার 6, সাবঅর্ডিনেশন অফ ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট টু দ্য জেনারেল ইন্টারেস্ট। এটাকে আমরা বুঝি কেউ? কেউ কি আছো যেটা এটা একটু এক্সপ্লেইন করতে চাও? Subordinate of individual interest, general interest. বোঝা যাচ্ছে না? ব্যক্তি স্বার্থকে প্রাধান্য না দিয়ে জনস্বার্থকে প্রাধান্য দিতে হবে। সাবঅর্ডিনেশন মানে অবনত করে রাখা, অধীনস্থ করে রাখা। ব্যক্তি স্বার্থকে অবনত করে রাখতে হবে জেনারেল ইন্টারেস্ট। যেখানে দেখা যায় যে দুজনের বা তিনজনের একটা গ্রুপ অথবা একজন ইন্ডিভিজুয়াল স্বার্থ না দেখে organization as a whole, the interest should be served as an organization as a whole. পুরো অর্গানাইজেশনের স্বার্থ যেখানে সুরক্ষিত হবে সেটার ইমপ্লিমেন্ট করতে হবে। এটাই হচ্ছে সাবঅর্ডিনেশন অফ ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট টু দ্য জেনারেল ইন্টারেস্ট। ফর এক্সাম্পল, if managers want to communicate with the suppliers, একটা সাপ্লায়ারের কাছ থেকে তার সে কি করবে, কন্ট্রাক্টে যাবে to get the raw material. Now, which supplier should be contracted? কার সাথে এগ্রিমেন্টে যাবে? There are 2 suppliers in the market. For example, দুজন সাপ্লায়ার আছে, one is the relative of his and another one is no relationship, personal relationship with that organization or person. So in that situations, what should be done by the management? Manager, production manager উপর দায়িত্ব হলো যে সে সাপ্লায়ারের সাথে কন্ট্রাক্ট করবে। দুজন সাপ্লায়ারের একজন হচ্ছে তার বিগ ব্রাদার who can provide the raw materials with the high price, and another supplier who can provide the high quality product with the lowest possible price. Then who should be contracted? অবশ্যই সেকেন্ড ওয়ান কে অ্যাপ্রোচ করবে। অনেক সময় প্র্যাকটিক্যালি যেটা দেখা যায় প্রোডাক্টের জন্য আমরা দেখা যায় যে পার্সোনাল বা ইমোশনস কে প্রাধান্য দিয়ে ডিসিশন যদি নিয়ে নেই যে ওর সাথে আমার যদি কন্ট্রাক্ট হয়, আমার বড় ভাই, তাকে যদি তার সাথে যদি অর্গানাইজেশনের একটু লিংক আপ করিয়ে দেওয়া যায় ভালো হয়, এরকম যদি চিন্তা করে সেটা হচ্ছে যে ভায়োলেশন হয়। সাবঅর্ডিনেশন অফ ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট টু দ্য জেনারেল ইন্টারেস্ট, অর্গানাইজেশনের প্রফিটেবিলিটিটা একটু কমে আসে, তাই না? যদি বেশি দাম দিয়ে আমরা নিজের ভাইয়ের কাছ থেকে কিনি র মেটেরিয়ালটা, ভাইয়ের ঘরে একটু টাকা বেশি যায় কিন্তু অর্গানাইজেশনের লস হয়ে যায়। আমরা সবাই বুঝি, তাই না? প্র্যাকটিসটা আসলে কি করি?
এটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার। এইসব ব্যাপারে যদি আমরা কিছুটা অনেস্ট থাকতে পারি তাহলে দেখা যায় যে অর্গানাইজেশনের জন্য ভালো হয়, এবং অর্গানাইজেশনের যখন ভালো হয় তখন আলটিমেটলি তোমারও ভালো হবে, আমারও ভালো হবে। এই কনসেপ্টটা সুপার অর্ডিনেট গোলস আমরা হয়তো 1-2 মাসের কথা চিন্তা করি, কিন্তু ওভারঅল অর্গানাইজেশনস অবজেক্টিভস, ইফ overall organization's objectives is served, then everybody will get some benefits. This is called superordinate goals. We just fail to understand the superordinate goals. আমাদের কারো মাথায় এই superordinate goal এর কনসেপ্টটাই কাজ করে না প্র্যাকটিক্যাল লাইফ, কারো মাথায়। সবাই শুধু আমরা চিন্তা করি যে এই মুহূর্তে আমার ক্যাশ বেনিফিট কতটুকু আসছে, কিন্তু আমি এটা চিন্তা করি না যে আমার ওভারঅল অর্গানাইজেশনের যদি বেনিফিটটা হয়, ইন দ্য লং রান উই উইল বি বেনিফিটেড টুগেদার, সবারই উপকার, শুধু আমার একার না। মানুষকে একা আসলে বেঁচে থাকতে পারে? একা একজন মানুষের কত টাকার দরকার? বলো তো, তুমি এক বেলায় কি 10টা রুটি খাইতে পারবা? 2-3টার বেশি তো খাওয়া যায় না, তাই না? আচ্ছা স্যার, এক্সেপশনাল এগুলো পারে, 5-6টাও পারে। আমি পারবো না ম্যাম, বাট আমার ফ্রেন্ডরা পারবে। হ্যাঁ, ওইটা তো ডিফারেন্ট। ওই আমার এক রিলেটিভ আছে, ও বলে যে 10-12টা খাওয়ার পরেও তার কাছে মানে ভাত না খেলে মনে হয় সে কিছু খায় না, 10-12টা রুটি খেলে তার কাছে কিছু মনে হয় না, এটা সে মানে রুটিটা তার কাছে কিছুই না, এটা হচ্ছে একটু স্টার্টার হিসেবে দেখে, তারপর তাকে ভাত খেতে হয় দেখতে। এরকম কিছু তো থাকবেই, এটা তো এক্সেপশনাল। নরমালি কি হয়, আবার আমার একটা কলিগ ছিল, সে বলতো যে আধাটা রুটির বেশি কিভাবে খাইতে হয় এটাই সে জানে না। তো সেখানে আবার আমি চিন্তা করতাম যে আয় আল্লাহ, আমি কি পরিমাণ খাবো, অনেক সময় 3টা জায়গায় 4টাও খেয়ে ফেলি, 4টাও শুধু খুবই কমই খাওয়া হয়, 3টা তো এটা মানে রেগুলার একটা ইয়ে, যে 2টা বা 3টা রুটি তো আমরা খাই। তো ওনার কাছে মনে হয় যে একটা রুটি উনি কখনো শেষ করতে পারে না, ওরকমও আছে, তাই না? যেটা বলছিলাম, মানুষের আসলে খুব বেশি চাহিদা, মানে কত কত কোটি টাকা সে একসাথে কনজিউম করতে পারে। আমার তো মনে হয় যারা যে কোটি কোটি যে ডলার টাকাগুলো বের হয় না বিভিন্ন বস্তা বস্তা থেকে, এটা কি একটা মানে ওরা আসলে সাইকো, তাই না? ওরা ইউজ করতে পারে কি ওই টাকাগুলো? আমাদের ব্যাংকে 1 লাখ টাকা থাকলে তো মা চিন্তা করি যে ও আল্লাহ, আমি কত বড় লোক, এই টাকা খরচ করবো কখন? এদের ঘুম আসে কেমনে ম্যাম? আল্লাহ জানে, আমার তো প্ল্যান করতে করতেই শেষ হয়ে যায়। আমি একবার যখন ইন্টারমিডিয়েট কোনো মতে 5,000 টাকা আসতে পারলে এটা কেমনে খরচ করব? হ্যাঁ, আমার মানে ইউনিভার্সিটি লাইফে তো আমাদের এরকমই হতো। একবার আমরা যখন বৃত্তি পেলাম 7,000 টাকা, আর 7,000 টাকা তখনকার সময়, মনে করো ইট ওয়াজ 96-97 এর কথা। বৃত্তি পাইলাম, পাওয়ার পরে 7,000 টাকা, 7,000 টাকা কিভাবে খরচ করবো, মানে ওইটার যে কত প্ল্যান, মনে করো যে 3-4 দিন মনে করো মার্কেটে যাইতেছে সবার জন্য শপিং টপিং করে, বিশাল একটা কারবার। কি যে বড় লোক মনে হয়েছে নিজেকে, হিসাবে কত বড় লোক এখন। এই জিনিসটাই বুঝি না যে প্রত্যেকটা অর্গানাইজেশনে করাপশন হচ্ছে এত বেশি। আমরা একটু আগে বলছিলাম না যে যাদের সাথে কন্ট্রাক্ট করবো অবশ্যই চিন্তা করবো যে কোয়ালিটি, টার্মস এন্ড কন্ডিশনস, কোয়ালিটি এন্ড প্রাইস। অথচ আমরা এমন একটা সোসাইটিতে আছি যেখানে একটা বালিশের দাম 7,000 টাকা রাখা হয়, একটা পর্দা কিনবে সরকারি টাকায়, সেটার দাম রাখা হচ্ছে 60,000 টাকা, 70,000 টাকা, পারলে 1 লাখ টাকা। কি দরকার? এই যে এক্সট্রা ভাউচার গুলো যে রেডি করা হয়, এগুলো সব তোমার আমার টাকা, কি যে কষ্টকর। কতগুলো টাকা ট্যাক্স আর ভ্যাট যে কেটে রাখে, 10 টাকার জিনিস কিনলে 20 টাকা ভ্যাট দাও, খুবই পেইনফুল আর কি। মাঝে মধ্যে ইচ্ছে করে যে আসলে এই ভ্যাট ট্যাক্স এগুলো দেওয়া যদি বন্ধ করে দেওয়া যেত তাহলে ভালো হতো। আমাদের তো না দিয়ে কোনো উপায় নেই, আমরা তো সবকিছু সিস্টেমের মধ্যে এমন ভাবে বাধা, কিছু করার নেই। আমাদের এই টাকাগুলো দিয়ে সরকারি লোকজন যেখানে হাইয়েস্ট হয়তো 2,000 টাকা বা 7,000 টাকাই খরচ করুক একটা পর্দার পিছনে,
সেখানে একটা পর্দার ভাউচার লিখে রাখি 60 স্বর্ণ দিয়ে মোড়ানো পর্দা মনে হয় নাকি? জি ম্যাম। মাঝে মধ্যে ড্রেস ট্রেস দেখা যায় না যে অনেক লাখ লাখ টাকা দিয়ে ড্রেস কিনতেছে, আমি চিন্তা করি যে ওখানে কি পরতে পরতে গোল্ডের সুতা দিয়ে কাজ করা কিনা। রেমুনারেশন, জুতা আছে রেমুনারেশন প্রায় ম্যাম 16-17 হাজার টাকা জুতা আছে, ক্যাটস আছে, স্যান্ডেল আছে, স্লিপার আছে ম্যাম দেখলাম 22,000 টাকা। বুঝলাম না স্লিপার গুলো কি দিয়ে বানাইলো, কি দিয়ে বানাইলো সেটাই আর কি। ওইটা হয়তো প্রিন্সেস ডায়না একবার পা দিয়ে স্পর্শ করছিল আর কি, ওই জন্য ওটার দাম বেড়ে গেছে। আমার বড় বাজার নিয়ে আসছে, ক্যাশ নিয়ে আসছে নাইকিটা 16,000 টাকা ম্যাম, পড়ছে 1 মাস, মসজিদ থেকে চুরি হয়ে গেছে, তো শেষ টাকা ওইখানে এসে মসজিদে নিচ্ছে, মসজিদ থেকে চুরি হয়ে গেছে। আচ্ছা, রেমুনারেশন মানে হচ্ছে পারিশ্রমিক, ওয়েজ এন্ড রেটস। সো এভরি এমপ্লয়ি শুড হ্যাভ দ্য ফেয়ার রেমুনারেশন। সেন্ট্রালাইজেশন, সেন্ট্রালাইজেশনের কনসেপ্টটা হচ্ছে টপ লেভেল ম্যানেজমেন্ট উইল মেক দ্য ডিসিশন, দিস ইজ দ্য সেন্ট্রালাইজড ডিসিশন মেকিং। আমরা সেন্ট্রালাইজড শব্দটাকে এভাবে ডিফাইন করি বিজনেস ওয়ার্ল্ডে। টপ লেভেল ম্যানেজমেন্ট উইল মেক দ্য ডিসিশন, সামটাইমস দেয়ার ইজ এ ডিগ্রি টু মেক দ্য ডিসিশন সেন্ট্রালাইজড অর ডিসেন্ট্রালাইজড ওয়ে। সেন্ট্রালাইজেশনের বিপরীতে যে শব্দটা ইউজ করি সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন। ডিসেন্ট্রালাইজেশন মিনস lower level management or even though employees may have the right to make the decisions, there is a participation of the employees and lower level management. So sometimes organizations try to follow the top down approach, sometimes they try to follow bottom up approach. কখনো তারা top down approach follow করে, কখনো bottom up approach follow করে। So this is the concept of centralization. Every decisions may not be proposed by the top level management. Nowadays, organizations try to use some degree of centralization and decentralization. কিছু কিছু decision তারা বলে দেয় যে branch manager বা coordinator may take the decision. This is the pattern of decentralization. কিছু কিছু decision first line management থেকে আসতে পারে, যেটাকে আমরা বলি bottom up approach, lower level থেকে যাবে উপরের লেভেলে যে approved হবে। আবার কিছু কিছু decision top level management will hold the all kinds of rights to take the decision. This is the highly centralized structure. কিছু কিছু decision তারা বলে যে এই ডিসিশন গুলোতে শুধুমাত্র টপ লেভেলের অথরিটি থাকবে to make the decisions, আর কোন লেভেল থেকে ডিসিশন গুলো নেওয়া হবে না। সো এখানে অর্গানাইজেশন একটা ফাইন টিউন করে নেয়। Scalar chain, scalar chain means this is the pattern of highest rank to the lower rank. একটা র্যাঙ্কিং সাজানো হয় প্রত্যেকটা জায়গাতেই, যতটাই ডিসেন্ট্রালাইজড হোক বা স্ট্রাকচার যতটাই ম্যাট্রিক্স হোক, একটা র্যাঙ্ক থাকে, লোয়ার হায়ার টু লোয়ার। দিস ইজ কল্ড স্কেলার চেইন, লাইক এ ভাইস প্রেসিডেন্ট, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, ব্রাঞ্চ ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার, কোঅর্ডিনেটরস। সো দেয়ার আর লেভেলস, একটা হাইয়েস্ট টু লোয়েস্ট র্যাঙ্ক ফলো করে, লিড ইঞ্জিনিয়ার, এন্ট্রি লেভেল ইঞ্জিনিয়ার, এরকম একটা লেয়ার থাকে। Then order, order means the right people and the right equipment in the right place. জিনিসপত্রগুলো কোন মেশিনটা কোন জায়গায় থাকলে সবচেয়ে ভালো হবে, কোন মানুষটাকে কোন ডেস্কে বসালে সবচেয়ে ভালো হবে। অর্ডার মানে এখানে শৃঙ্খলা, সবকিছু সুশৃঙ্খল হবে। Order means the right people, the right machine, right equipment will be placed in the right place, in the right place. Equity, equity মানে হচ্ছে সমতা। Equity does not indicate that all employees will get the similar salary. Equity indicates that if employees productivity is same, then they will get similar salary. প্রত্যেকটা এমপ্লয়ির প্রোডাক্টিভিটি লেভেল মেজার করে একজনের সাথে একজনের প্রোডাক্টিভিটি যদি সেম হয় তাহলে তাদের স্যালারিটাও সেম হবে। দিস ইজ রেফার্ড বাই অ্যাজ ইকুইটি। ইকুইটি একটা থিওরিও আছে অ্যাডামসের মোটিভেশনের, যখন মোটিভেশন চ্যাপ্টারটা আমরা পড়াই তখন এই ইকুইটি থিওরিটা আরো ডিটেইলস পড়াই, অ্যাডামসের ইকুইটি থিওরি। ইকুইটি থিওরির মেইন কথা হচ্ছে যে সব এমপ্লয়িরা সেম স্যালারি পাবে এটা না, বরং তাদের প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী স্যালারি গুলো, ওয়েজ গুলো হবে খুবই ফেয়ার এনাফ। ম্যানেজমেন্ট শুড নট বি বায়াসড, এরকম হবে না যে যাকে পছন্দ হলো তাকে ইনক্রিমেন্ট একটা বেশি দিল, যাকে পছন্দ হলো না তার ইনক্রিমেন্ট দিল না, তার পারফরমেন্স ভালো হওয়া সত্ত্বেও তাকে প্রমোশন দিল না।
এই যে জিনিসগুলোতে এই প্রিন্সিপালটা অ্যাপ্লাই করা হয়, ইকুইটি থিওরি বা ইকুইটি প্রিন্সিপালস অফ ইকুইটি। Management should be fair enough to develop the compensation practices. Stability of tenure of personnel. Tenure মানে স্থায়িত্বকাল, personnel মানে হচ্ছে কর্মী। দুটো শব্দ আছে ইংলিশে, একটা হচ্ছে পার্সোনাল, SONAL, পার্সোনাল মানে ব্যক্তিগত, আর NNEL শব্দের অর্থ হচ্ছে এমপ্লয়ি বা কর্মচারী, ওয়ার্কফোর্স। Stability of tenure of personnel. Every organization nowadays follow the HRP, the concept of HRP, human resource planning. That means how to fill up the vacancies. দেখা যায় যে কিছু পিপল আছে যারা হয়তো অন্য কোথাও চাকরি পেয়ে চলে যায়, আবার কখন দেখা যায় যে কারো রিটায়ারমেন্টের সময় হয়। So there is a need to have some HRP, personal planning থাকা দরকার। পার্সোনেলরা কখন কে কোন সময় চলে যাচ্ছে অর্গানাইজেশন ছেড়ে, কারো রিটায়ারমেন্ট হবে, কারো ট্রান্সফার হবে, কারো প্রমোশন হবে। দেন হাউ টু ফিল আপ দ্য ভ্যাকেন্সিস, কিভাবে ভ্যাকেন্সি গুলো যখন ক্রিয়েট হয় সেগুলো কিভাবে ফিল আপ হবে, এটা নিয়ে একটা ভালো একটা প্ল্যান থাকতে হয়, অ্যাডভান্স প্ল্যান, প্রোঅ্যাক্টিভ প্ল্যান থাকতে হয়। Then 13 is initiative. Initiative means innovative ideas should be grabbed. There are so many fresh ideas, innovative ideas. There are so many different creative ideas, bold and creative strategic plans may be evolved by the lower level management or employees. So they should be encouraged. Management এর উচিত সবাইকে সবার নতুন নতুন আইডিয়া গুলোকে সম্মান করা এবং সেই আইডিয়া গুলোকে গ্র্যাব করা if possible. So there is a room, they should create some room or a space. তাদের এমন একটা স্পেস ক্রিয়েট করা উচিত যেখানে প্রত্যেকটা এমপ্লয়ি, each and every employee can generate the innovative ideas. তারা যেন তাদের আইডিয়া গুলোকে এক্সপ্রেস করতে পারে, তাদের আইডিয়া গুলো, তাদের নতুন নতুন উদ্যোগ গুলো, ইনিশিয়েটিভ মানে তো উদ্যোগ, সেগুলোকে ওয়েলকাম করতে হবে। এই কালচারটা অর্গানাইজেশনে ডেভেলপ করতে হবে। To develop the organization's performance, employees' innovative ideas should be welcomed, should be organized, should be taken into considerations by the management. This is all about the initiative. The last thing is spirit recourse. এটার অর্থ হচ্ছে unity is a strength, একতাই শক্তি। So organizations must take the initiatives to develop the congenial, harmonious relationship with all levels of the employees and management. সবার সাথে সবার জন্য সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে, congenial relationship or togetherness. এখন অনেক সময় দেখা যায় যে অনেক বড় বড় ওয়ার্কশপ, সেমিনার করে, একটা গেট টুগেদার করে to develop the unities among the employees. সবার মধ্যে সবার সাথে সবার জন্য খুব সম্পর্কটা ভালো হয়। অনেক সময় দেখা যায় যে কাজ করতে গেলে একটু কনফ্লিক্ট দেখা দেয়, তখন দেখা যায় যে একটা টি ব্রেক হলো, একটু গেট টুগেদার হলো, এটা সবাইকে তখন আবার ইন্সপায়ার করে to have the congenial relationship to maintain. This is very important job, especially who are highly individualist organizations try to make them a team player. Okay, so এখান থেকে আমাদের কোশ্চেন গুলো সাধারণত কিরকম হয় একটু বলি। যে কোনো একটা সিচুয়েশন দেওয়া হবে এবং সিচুয়েশনে হয়তো বলা হবে যে what type of principles of FAILS principles is violated. For example, management is so biased to develop the compensation. আমরা এখানে কোন প্রিন্সিপালটা ভায়োলেট হয়েছে? FAILS 14 প্রিন্সিপাল কোন ফেজিবলটা মান না হয়নি? ঠিক নাম্বার ম্যানেজমেন্ট প্রমোশন দেওয়ার ক্ষেত্রে, এমপ্লয়ীদের প্রমোশন দেওয়ার ক্ষেত্রে বায়াস, তারা পক্ষপাতিত্ব করেছে। যাকে প্রমোশন দেওয়ার কথা, যার পারফরম্যান্স ভালো তাকে দেয় নাই, যার পারফরম্যান্স খারাপ তারে দিয়ে দিবে। সাবঅর্ডিনেট অফ ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট এন্ড জেনারেল ইন্টারেস্ট। এখানে হচ্ছে ইকুইটি, দিস ইজ দ্য ইকুইটি, সরি সমতা। সো এইভাবে একটু পড়বা বুঝে বুঝে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ইকুইটি মেইনটেইন করা হয়। ওকে, আরো ডিটেইলস দেওয়া আছে। অর্ডার ক্লার্কি মনে করো ওয়ান হেড ওয়ান প্ল্যান, ওয়ান হেড ওয়ান প্ল্যান।
This is the authority, discipline, unity of command, unity of direction. Ma'am, centralize item number. No. One head, one plan. এটা হচ্ছে unity of direction. One head, one plan. এটা হচ্ছে unity of direction. প্রত্যেকটা জিনিস নোট করে পড়তে হবে। সেটাই। Employees are getting commands from two superiors simultaneously. একজন এমপ্লয়ি একই সাথে দুইজনের কাছ থেকে, দুইজনই তার বস, দুইজনের কাছ থেকে দুই রকমের কমান্ড পায়। এটা কি ধরনের, কোন প্রিন্সিপালের ভায়োলেশন? ইউনিট অফ কমান্ড। ইউনিটি অফ কমান্ড। যে জিনিসটা যেখানে রাখার কথা সেখানে নাই। থিংস আর মিসপ্লেসড। যে মেশিনটা যে জায়গায় রাখলে সবচেয়ে ভালো, কম সময়ে কাজ করা যায়। ডিসিপ্লিন। অর্ডার। অর্ডার। এটা হচ্ছে অর্ডার। অর্ডার মানে হচ্ছে সুশৃঙ্খলভাবে রাখা। ডিসিপ্লিনের মধ্যে কি পড়ে? ডিসিপ্লিন মানে হচ্ছে ওবে। ডিসিপ্লিন মানে হচ্ছে মেনে চলা। এমপ্লয়িজ শুড ওবে দ্য রুলস এন্ড রেগুলেশনস। আর আমি যেটা বলেছি যে থিংস আর নট মেইনটেইনড বাই দ্য প্রপার লেআউট। আমাদের লেআউটটা ঠিক নাই, এটা মানে হচ্ছে অর্ডার। লেআউট কিরকম, যেমন আর বড় বড় অর্গানাইজেশন গুলোতে এক একটা বড় বড় মেশিন, মনে করো একটা প্রসেসের পরে আরেকটা প্রসেস শুরু হবে। এখন দুইটা প্রসেসের যেই ইন্টারাকশনটা, মেশিন গুলো যদি কাছাকাছি থাকে তাহলে একটা প্রসেস পরে আরেকটা প্রসেসে চলে যাবে। যেমন মিল্কটা প্রডিউস হলো বা জুসটা প্রডিউস হলো, এরপরে প্রডিউসের পরে প্যাকেজিং হলো, প্যাকেজিং এর পরে আমরা দেখি না অনেক সময় ফেসবুক টুকে কিন্তু আসে প্রসেস গুলো, মাঝে মধ্যে দেখো এগুলো, যে তারপর হয়তো যে ক্যাপ লাগানো হচ্ছে, তাই না? প্যাকেজিং এর সিস্টেম গুলো, এক জায়গায় জুস করছে, তারপরে আরেক জায়গায় যে প্যাকেট হচ্ছে, এক জায়গায় চিপসের প্যাকেট গুলো চিপস তৈরি হচ্ছে, এক জায়গায় আলুগুলো ওয়াশ হচ্ছে, তারপরে চিপস তৈরি হচ্ছে। মেশিনের যে সেটআপটা, এটাকে আমরা বলি লেআউট। লেআউটের ডিজাইন গুলো যদি খুব অর্ডারলি না থাকে তাহলে মুশকিল না, এক্সপেন্সিভ হয়ে যায়, তখন সময় বেশি লাগে। এখন মনে করো যে একজন সে হচ্ছে যে কম্পিউটারে কাজ করছে, কম্পিউটারের টেবিল গুলো এমন ভাবে ডিজাইন করে যে প্রিন্টার রাখা যাবে, স্ক্যানার রাখা যাবে, এরকম না, যাতে করে তার এখন প্রিন্টার যদি তার আরেক রুমে সেটআপ দিতে পারে, তাহলে বারবার প্রিন্ট দিয়ে তাকে অন্য রুম থেকে সেটআপ এই পেপার গুলো নিয়ে আসতে হবে কালেক্ট করে। এটাতে কি হয়, সময় লেগে যায়। এটার উপরে গবেষণা করেছিল গিলবার্ট এন্ড লিলিয়ান গিলবার্ট। They were espoused. They conducted the research under the motion study. How to stop the motion, how to reduce the motion. হাতের কাছে এখন সবকিছু সাজায় না, অনেক চিন্তা করতে হয় না যে এই জিনিসটা এখানে রাখলে এই ডেস্কের সাথে এই ডেস্কটা যদি একসাথে করি, এই মানুষটার সাথে যদি এই মানুষটার একসাথে অ্যালাইন করে দেই, তাদের হয়তো দুজনের খুব ভালো কমিউনিকেট করতে হয়, সারাক্ষণ প্রতিনিয়ত তাদেরকে ডিসিশন নিয়ে বা ইয়ে নিয়ে কমিউনিকেট করতে হয়। আমরা ওই ডেস্ক গুলো তাদের একই ফ্লোরে রাখার চেষ্টা করি। অনেক কিছু চিন্তা করতে হয়, ইন্টেরিয়র ডিজাইনিং বা লেআউট অফ দা অর্গানাইজেশন। এই জিনিসটাকে বলা হচ্ছে অর্ডার। যদি এরকম না থাকে তাহলে আমরা বলবো যে এই অর্ডারটা ভায়োলেট হয়েছে, এই প্রিন্সিপালটা ভায়োলেট হয়েছে। সো প্রত্যেকটাই এরকম একটু একটু করে করবা। যেমন আমরা যদি বলি যে এমপ্লয়িজ আর নট ওয়েলকাম টু মেক দ্য ডিসিশনস, এমপ্লয়ীদের কোনো নতুন নতুন আইডিয়া গুলোকে ওয়েলকাম করে ম্যানেজমেন্ট, এটা কি ধরনের প্রিন্সিপালের ভায়োলেশন? Division of work, authority, stability of tenure of personnel, or initiative? Ma'am, initiate হবে Okay, Imam. No, ma'am, 13 নাম্বারটা নতুন আইডিয়া গুলো তো Thank you very much, Imam. Imam না বলছো? জি ম্যাম। So এখানে ভায়োলেশন হচ্ছে ইনিশিয়েটিভ। ইনিশিয়েটিভ মানে হচ্ছে এমপ্লয়িজ মাস্ট বি মোটিভেটেড টু জেনারেট নিউ আইডিয়াস।
এমপ্লয়ীদেরকে মোটিভেট করা হবে তারা যেন নতুন নতুন আইডিয়া জেনারেট করে। এখন একজন এমপ্লয়ি নতুন আইডিয়া নিয়ে গেল, তার আইডিয়াটা যদি বস ছুঁড়ে ফেলে দেয়, তাকে যদি তার আইডিয়া যে এক্সিকিউট করবে তা না, কিন্তু তার আইডিয়াটা কিন্তু ওয়েলকাম করতে হবে, হয়তোবা সেটা এক্সিকিউটেবল অথবা না, এটা তো পরের ব্যাপার। So initiative মানে হচ্ছে each and every individual employees will be motivated to generate new ideas, new initiatives, new plans. তারা নতুন নতুন আইডিয়া, ফ্রেশ আইডিয়া যেন জেনারেট করার একটা স্কোপ থাকে অর্গানাইজেশনে যখন তারা কাজ করে। ওকে ম্যাম, স্কেলার চেইনের একটা এক্সাম্পল। স্কেলার চেইন মানে হচ্ছে হাইয়েস্ট টু লোয়ার র্যাঙ্ক। অর্গানাইজেশন শুড বি স্ট্রাকচার্ড বাই দ্য র্যাঙ্কিং, হাইয়েস্ট টু লোয়েস্ট র্যাঙ্ক। প্রত্যেকটা অর্গানাইজেশনেরই একটা অর্গানোগ্রাম থাকতে হবে, অর্গানাইজেশন স্ট্রাকচার থাকতে হবে যে কে কার সুপেরিয়র, কে কার ইমিডিয়েট সুপেরিয়র। যদিও এখন বলা হয় যে বাউন্ডারিলেস অর্গানাইজেশন স্ট্রাকচার, এটাও একটা স্ট্রাকচার, একটা বাউন্ডারিলেস অর্গানাইজেশনাল স্ট্রাকচার, কোনো বাউন্ডারি নেই। কে কার ইমিডিয়েট সুপারভাইজার, একই সময় দেখা যায় যে একজন সুপারভাইজার। এখনকার ওয়ার্ক প্যাটার্ন একটু ডিফারেন্ট। তো স্কেলার চেইনটা, বাট তারপরেও আমরা দেখি, আমরা কি কখনো বলবো যে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্টের র্যাঙ্কটা কি কখনো উপরে থাকে, ভাইস প্রেসিডেন্টের উপরে থাকবে? একটা জেনারেল র্যাঙ্কিং স্ট্রাকচার ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড, যে সবসময় আমরা দেখি যে ভিপির পজিশনটা আগে থাকে, তারপরে এভিপি থাকে, তাই না? জি ম্যাম। এটাই হচ্ছে স্কেলার চেইন, র্যাঙ্কিং হাইয়েস্ট টু লোয়েস্ট, টপ থেকে বটম লাইনের যে র্যাঙ্কিং। আমরা কখনো বলবো না যে এইচআর ম্যানেজারের পজিশনটা জেনারেল ম্যানেজারের উপরে থাকবে। জেনারেল ম্যানেজার মানে জিএম অফ ইন্ডিভিজুয়াল ইউনিটস। ফার্মাসিউটিক্যালের যে জিএম, তার আন্ডারেই হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্ট গুলো থাকে, ফাংশনাল ডিপার্টমেন্ট, এইচআর ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার, তাদের সবার সুপারভাইজার, সুপেরিয়র হচ্ছে, বস হচ্ছে জেনারেল ম্যানেজার, যে পুরো বিজনেসটাকে নিয়ে ডিল করছে। সো এই একটা স্ট্রাকচার অর্গানাইজেশন ফলো করে, এটা আমরা বলি স্কেলার চেইন। এই জিনিসগুলোই একটু যেটা দেখাতে চাচ্ছিলাম এই স্লাইডে, এই জিনিসগুলোর এক্সপ্লেনেশন ভালো দেখতে পাচ্ছ না? জি ম্যাম। এই যে দেখতে পাচ্ছ? তোমরা চাইলে আমি এটা দিয়ে দিতে পারি, দিব? দিয়ে দিন, দিয়ে দিন। পাজল হয়ে যাবে না তো? একটা চ্যাপ্টারের উপরে 3টা স্লাইড হয়ে যাবে, সমস্যা হবে? জাস্ট এই 14 প্রিন্সিপালের জন্য এই স্লাইডটা করা যাবে না? জি ম্যাম। যাবে ম্যাম। আর আপনার রেকর্ডটা শুনলে আপনার বাংলা কথা যেগুলো এগুলো মানে নোট করতে পারলে আরো বেশি ভালো হবে। ঠিক আছে, সমস্যা নেই ম্যাম, দিয়ে দিন। ম্যাম অ্যাটেন্ডেন্স কি ম্যাম ইয়াতে ডাক দিবেন নাকি হ্যাঁ চ্যাট অ্যাটেন্ডেন্সটা থেকে নিয়ে লিখতে নেবেন? হবে। ধরো আমি কি করলাম, আমি প্রিন্ট নিয়ে আসলাম সেদিন সবার, তোমাদেরকে কি রেখে চলে আসলাম, একটু দেখি আমি। ওকে ম্যাম।
মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিনুল ইসলাম, Yes, ma'am. বিথি রয়, Present, please. নূরে আলম, Yes, ma'am. মাহাদি, Yes, ma'am. নাবিলা, Yes, ma'am. ইমাম, Yes, ma'am. আবু বকর, Yes, ma'am. সাবিকুন নাহার, Yes, ma'am. আরাফাত, Yes, ma'am. হৃদয়, Present. মাহবুব, Yes, ma'am. মাহবুব সাজিদুল। জাহিদুল, জাহিদুল আলম, মন্তাসা, মন্তাসা নাকি মান্তাসা হবে পারভিন? মান্তাসা। হ্যাঁ মন্তাসা, মান্তাসা, কিন্তু কোনো ভুল করে মন্তাসা আছে কি? তাহলে তোমাকে মান্তাসাই ডাকবো। ও আবার ম্যাম ও আবার হয়ে গেছে দেখছেন। MAN হবে তাই তো? হ্যাঁ এ হবে ম্যাম, ওই জায়গা ও হয়ে গেছে। ঠিক করে নিও এটা সিস্টেম। নাহিম, Yes, ma'am. শফিকুল, Yes, ma'am. আরিফুল, Yes, ma'am. মান্তাসা এটা ঠিক করে নিও, না হয় সার্টিফিকেটে যদি ভুল চলে Ma'am, আসে। শফিকুল ইসলাম শোনা গেছে ম্যাম? হ্যাঁ শোনা গেছে, শোনা গেছে। হ্যাঁ শফিকুল দিয়েছে। এরকম ও এসএসসি তেও তাহলে তো মানে ভুল করে হয়ে গেছে, তো 8 থেকে এরকম হয়ে গেছে, ঠিক করা হয়নি, তো এরকমই চলতেছে, এরকমই চলছে। এভাবেই চলবে জীবন না। আরিফুল হক দিয়েছো না? Yes, জেরিন, ma'am. জেরিন জ্যোতি, Yes, ma'am. Yes, ma'am. মেহেদি হাসান 66, Yes, ma'am. আফসানা, Yes, ma'am. ফরহাদ রেজা, Yes, ma'am. সাইমুন ইসলাম Yes, সুক্তা। ma'am. ইয়েস কে বললো? এটা তো সাইমুন ইসলাম সুক্তা। ম্যাম সুপ্ত, উচ্চারণ সুপ্ত। ও সুপ্ত, সাইমুন। Yes, ma'am. ও সাইমুন Yes, ma'am. ছেলে না, সুক্তা লেখা এখানে, তোমারও কি হ্যাঁ ভুল? ম্যাম, উচ্চারণ সুপ্ত। না ম্যাম, ওইভাবে তো বানান, উচ্চারণ সুপ্ত। ছোটবেলা থেকে এটা দিয়ে আসতেছে। তা আসলে ম্যাম ভালো না। ঠিক আছে, ইভা রয়, Yes, ma'am. রাফসানা, রাফসানা, ফাহিমা, Yes, ma'am. আরাফাত, 119, Yes, ma'am. জাহিদুল ইসলাম 128, Yes, ma'am. Yes, ma'am. নাফিস, নাফিস ইমতিয়াজ, রাজু, নাফিস অ্যাবসেন্ট, Ma'am, রাফসানা কি দিয়েছেন? রাফসানা Raju. না, এখন দিলাম। Hello, ma'am. কাইয়ুম, Ma'am, Raju Ahmed, ma'am. রাজু দিয়েছি। Cement road. কাইয়ুম, বেলাল হোসেন, শাহরিয়ার শাওন প্রিয়, Ma'am, Bilal Hussain. হ্যাঁ বেলাল দিয়েছি। আর কি কেউ বাদ করেছো? ম্যাম সমীর চন্দ্র বিশ্বাস। সামির, হ্যাঁ সামিরের তো নাম নাই বোধহয় এখানে। ম্যাম, পরে রেজিস্ট্রেশন করেছো? জি ম্যাম। 183 নাম্বারটা একটু বলো। 183 18310 5052 183015052। জি ম্যাম।
সামির চন্দ্র। ওকে, আর কেউ? ম্যাম নাহিম আহমেদ দিছেন না? নাহিম তো কোথায় দিয়েছে? নাহিম দিছে। নাহিম দিয়েছে। তোমাদের অ্যাবসেন্ট আছে হচ্ছে প্রথম মোহাম্মদ আব্দুল্লাহ মামুন অ্যাবসেন্ট, আর এখানে প্রেজেন্ট আছে, আর হচ্ছে নাফিজ ইমতিয়াজ শুভ, আর কাইয়ুমুজ্জামান পার্থ, এই হচ্ছে অ্যাবসেন্ট, আর সবাই প্রেজেন্ট। আরাফাত হোসেন, আরাফাত প্রীতম, দুইজন আরাফাত না? জি ম্যাম, দুইজন এটাই দিয়েছি। ঠিক আছে, আমরা আজকে ক্লাস শেষ করে দিচ্ছি, আর কিছু পড়াচ্ছি না। নমস্কার ম্যাম। সো আমি এই স্লাইডটা তোমাদেরকে দিয়ে দিব গুগল ক্লাসরুমে, ঠিক আছে? ওকে ম্যাম। আমরা তো এটা মিলিয়ে একটু পড়বো আর কি।